আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আমরা আলোচনা করব সাত কয়েনের এক ধারা থেকে 167 ধারা পর্যন্ত আমাদের আলোচনা হবে। এক ধারা থেকে 167 ধারা পর্যন্ত আমরা শুরুতে সাত কয়েনের পরিচিতি বিষয়টা একটু জানবো। শুরুতে আমরা সাত কয়েনের পরিচিতি বিষয় সম্পর্কে জানব। আচ্ছা, সাত কয়েনের শুরুতে প্রথম আছে সাত কয়েন কত সালে গঠিত হয়েছে। সাত কয়েন 1872 সালে গঠিত হয়েছে। এটা 1872 সালের 1 নম্বর আইন। সাত কয়েন কত সালে? 1872 সালের 1 নম্বর আইন এটা। আর এই 1872 সালের 1 সেপ্টেম্বর থেকে সাত কয়েন কার্যকর শুরু হয়। এই আইনে মোট 167টি ধারা আছে। এই আইনে কতটি ধারা আছে? 167টি ধারা আছে। এই আইনে 11টি অধ্যায় আছে। কয়টি অধ্যায়? 11টি অধ্যায় আছে। এই আইনের জনক হচ্ছে স্যার জেমস স্টেফেন। স্যার জেমস স্টেফেন এই আইনের জনক, অর্থাৎ সাক্ষ্য আইনের জনক। সাক্ষ্য আইনটা ব্রিটিশ আইন থেকে উৎস হয়। কোন আইন থেকে শুরু হয়? সাক্ষ্য আইনের উৎস হচ্ছে ব্রিটিশ সাক্ষ্য আইন থেকে সাক্ষ্য আইনের উৎস। তারপরে সাক্ষ্য আইন যে 3টি খণ্ড আছে, এই 3টি খণ্ডর মধ্যে প্রথম খণ্ড হচ্ছে 1 থেকে আপনার 55 ধারা পর্যন্ত। 1 থেকে 55 ধারা পর্যন্ত প্রথম খণ্ডে। এখানে কি বলা আছে? যে কি প্রমাণ করবে। 1 থেকে 55 প্রথম খণ্ড, এটার উদ্দেশ্য হচ্ছে কি প্রমাণ করবে। দ্বিতীয় খণ্ড হচ্ছে 56 থেকে 100 ধারা পর্যন্ত, এটা কিভাবে প্রমাণ করবে। দ্বিতীয় খণ্ড 56 থেকে 100 ধারা পর্যন্ত, এটা কিভাবে প্রমাণ করবে। আর তৃতীয় খণ্ড হচ্ছে 101 ধারা থেকে 167 ধারা পর্যন্ত, কে বা কাহারা প্রমাণ করবে। তাহলে আমরা 3টা খণ্ড, প্রথম খণ্ড পেলাম কিভাবে কি প্রমাণ করবে, দ্বিতীয় খণ্ডে কিভাবে প্রমাণ করবে, এবং তৃতীয় খণ্ড পেলাম কে বা কাহারা প্রমাণ করবে, এই বিষয়টা। আর সাক্ষ্য আইন হচ্ছে একটা পদ্ধতিগত আইন। তারপরে আমরা পড়াইছি যে সাক্ষ্য আইনের একটা বিষয় যে সর্বশেষ সংশোধন হয় কত সালে। সাক্ষ্য আইন সর্বশেষ সংশোধন হয়েছে 2022 সালে। সাক্ষ্য আইন সর্বশেষ সংশোধন হয়েছে 2022 সালে। এটা ছিল আমাদের শিরোনাম বা প্রবর্তন। এবার আছে সাক্ষ্য আইন কয়টি ক্ষেত্রে প্রযোজ্য। সাক্ষ্য আইন এখানে 2টি ক্ষেত্রে প্রযোজ্য। একটা আছে দেওয়ানি মামলার ক্ষেত্রে, আর একটা আছে ফৌজদারি মামলার ক্ষেত্রে। আর সাক্ষ্য আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না? এখানে 5টি ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না। কয়টি ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। একটা হচ্ছে সেনাবাহিনীর আইন, একটা হচ্ছে নৌবাহিনীর আইন, আর একটা হচ্ছে বিমান বাহিনীর আইন। এছাড়া হলফ বা এফিডেভিটের ক্ষেত্রে আর সালিশ বিচারের ক্ষেত্রে, এই 5টি ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। আবার একটু বলি, সাক্ষ্য আইন কয়টি ক্ষেত্রে প্রযোজ্য হবে না? 5টি ক্ষেত্রে। একটা হচ্ছে সেনাবাহিনী, একটা হচ্ছে নৌবাহিনী, একটা হচ্ছে বিমান বাহিনী, আর একটা হচ্ছে হলফ বা এফিডেভিটের ক্ষেত্রে, আর একটা হচ্ছে সালিশ বিচারের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। আর বাকি সব ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে। এবং এই সাক্ষ্য আইন, এই যে 1 নম্বর আইন, সমগ্র বাংলাদেশে একযোগে কি হবে? প্রচলিত হবে। এটা বলছে সাক্ষ্য আইনের 1 ধারা। 2 ধারাটা বাতিল। আমরা 3 ধারা পড়াবো হচ্ছে সাক্ষ্য আইনের সংজ্ঞা। কি কিগুলো সংজ্ঞা আছে আমি শুধু এটা বলে যাব। এর আগে তো আমরা সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করছি। সংজ্ঞা বলতে এখানে প্রথমে বোঝানো হয়েছে আদালত। সাক্ষ্য আইনের প্রথম সংজ্ঞা কি? আদালত। তারপরে সংজ্ঞা হচ্ছে আদালত বলতে আমরা কি বোঝানো হয়েছে। আদালত বলতে বোঝাইছে যেখানে বসে জজ বা ম্যাজিস্ট্রেট তাদের ব্যক্তিগত কাজ বা কোনো আইনানুগ কাজ সম্পাদন করে থাকে, তাকে আদালত বলে। এরপরে বিষয়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু দেখা হয়, শোনা হয়, স্পর্শ করা হয়, সব কিছুই একটা বিষয়। অর্থাৎ কোনো কিছুই হচ্ছে একটা বিষয়। এটা হচ্ছে বিষয়। যদি সংজ্ঞা আসে সেটাও 3 ধারা। বিষয় আবার 2 প্রকার। একটা হচ্ছে বিচার্য বিষয়, আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয়টা কি?
যে বিষয়গুলো সরাসরি আদালতে বিবেচিত হয় সেটা হচ্ছে বিচার্য বিষয়। আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে বিষয়গুলো সরাসরি আদালতে বিবেচিত হয় না, তবে বিচার্য বিষয়কে সিদ্ধান্ত উপনীত করার জন্য প্রাসঙ্গিক বিষয় কাজ করে, সেটাই হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। তাহলে তিন ধারা আমরা কি পেলাম? বিষয়, বিষয় কত প্রকার? দুই প্রকার, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় কাকে বলে, প্রাসঙ্গিক বিষয় কাকে বলে, এটাও জানলাম। এরপরে হচ্ছে সাক্ষ্য, সাক্ষ্যর সংজ্ঞা। সাক্ষ্যর সংজ্ঞা বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে সাক্ষ্য বলতে আদালতের অনুমতিক্রমে মৌখিক বা দালিলিক ভাবে, মৌখিক বা দালিলিক ভাবে, মৌখিক বা দালিলিক ভাবে যে সাক্ষ্য প্রদান করা হয় সেটা মৌখিক সাক্ষ্য হতে পারে, দালিলিক সাক্ষ্য সম্মিলিত হয়, সেটাকেই সাক্ষ্য বলে। এই সাক্ষ্য আবার দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। এই মৌখিক সাক্ষ্য কাকে বলে? যে মৌখিকভাবে যে সাক্ষ্য দেওয়া হয় সেটা হচ্ছে মৌখিক সাক্ষ্য। আর দালিলিক সাক্ষ্য কাকে বলে? কোনো দলিল আদি উপস্থাপন করা হয় তাকে দালিলিক সাক্ষ্য বলে। এই সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য আইনের তিন ধারা। সাক্ষ্য কত প্রকার? এটাও সাক্ষ্য আইনের তিন ধারা। তারপরে মৌখিক সাক্ষ্য কাকে বলে? এটাও সাক্ষ্য আইনের তিন ধারা। দালিলিক সাক্ষ্য কাকে বলে? এটাও সাক্ষ্য আইনের তিন ধারা। এরপরে হচ্ছে আমাদের দলিল। দলিলও সাক্ষ্য আইনের তিন ধারা। দলিলের ক্ষেত্রে তিনটা সংজ্ঞা আছে, তিনটা শব্দ: অক্ষর, সংখ্যা, চিহ্ন। অক্ষর, সংখ্যা, চিহ্ন দ্বারা বর্ণিত উপায়ে প্রতিষ্ঠিত হয়, যা অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যবহার করা হয় তাকেই দলিল বলে, যা দণ্ডবিধি আইনের 29 দ্বারাও বলা আছে। এরপরে আছে প্রমাণিত, অর্থাৎ যে বিষয় আদালত অস্তিত্ব খুঁজে পায় সেটা হচ্ছে প্রমাণিত। আর যেটা অস্তিত্ব খুঁজে পাবে না সেটা হচ্ছে কি? যে বিষয়টা আদালতে অস্তিত্ব খুঁজে পায় সেটা হচ্ছে প্রমাণিত, আর যেটা অস্তিত্ব নাই সেটা হচ্ছে মিথ্যা প্রমাণিত। আর যেটা প্রমাণিত হয়নি, মিথ্যা প্রমাণিত হয়নি, সেটা কি? সেটা অপ্রমাণিত। এই তিনটা সংজ্ঞাও হচ্ছে সাক্ষ্য আইনের তিন ধারায়। তাহলে প্রমাণিত সাক্ষ্য আইনের তিন ধারায়, মিথ্যা প্রমাণিত সাক্ষ্য আইনের তিন ধারায়, আর অপ্রমাণিত সাক্ষ্য আইনের তিন ধারা। এছাড়া আমরা সাক্ষ্য আইনের আরো তিনটা সংজ্ঞা পাই, সেটা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট, অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যে সার্টিফিকেট দেওয়া হয় বা যে সত্যায়িত করা হয় সেটা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। এছাড়া আছে ডিজিটাল রেকর্ড, তারপর ডিজিটাল স্বাক্ষর। এই দুইটা বিষয় সাক্ষ্য আইনের তিন ধারায়। ডিজিটাল রেকর্ড বলতে আমরা বোঝানো হয়েছে যে যে সমস্ত রেকর্ড ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ডিজিটাল রেকর্ড বলে, যেমন সিডি, ডিভিডি, তারপরে এই বিষয়গুলো হচ্ছে সিসি ক্যামেরা। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের কি? ইলেকট্রনিক রেকর্ড। এটা হচ্ছে সাক্ষ্য আইনের তিন ধারা। আর হচ্ছে সাক্ষ্য আইনের ডিজিটাল ফিজিক্যালি এভিডেন্স, অর্থাৎ বস্তুগত সাক্ষ্য। এই যে বস্তুগত সাক্ষ্য আছে সাক্ষ্য আইনের তিন ধারায় বোঝানো হয়েছে। ফিজিক্যাল সাক্ষ্য বলতে যে সকল সাক্ষ্যকে বোঝায় সেই সকল সাক্ষ্যর মাধ্যমে ভিকটিম বা অপরাধীর যে যোগ সম্পর্ক খুঁজে পাওয়া যায় সেটাই হচ্ছে ফিজিক্যালি সাক্ষ্য। যেমন রক্ত, তারপর থুতু, লালা, পায়ের ছাপ, আঙ্গুলের ছাপ, প্রত্যেকটা বিষয় হচ্ছে ফিজিক্যালি সাক্ষ্য। এইগুলো ছিল আমাদের সাক্ষ্য আইনের তিন ধারা। এরপরে আমরা শর্ট করে একটু আলোচনা করি। যা আলোচনা করলাম সব ছিল সংজ্ঞা। সাক্ষ্য আইনের চার ধারা হচ্ছে অনুমান। অনুমান অর্থাৎ কোনো কিছুকে ধরে নেওয়া, সেটাই হচ্ছে অনুমান। অনুমান কাকে বলে? আমরা সাক্ষ্য আইনের চার ধারা দিব। অনুমান কত প্রকার? অনুমান তিন প্রকার। এখন কি তিন প্রকারের অনুমান? যে আদালত কি করবে কোনো কিছু, অনুমান কত প্রকার? অনুমান হচ্ছে তিন প্রকার। অনুমান করতে হবে এক প্রকার, অনুমান করবেন দুই প্রকার, আর একটা হচ্ছে অনুমানই করবে চূড়ান্ত প্রমাণ। এই তিন প্রকার অনুমানের কথা বলা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারা? সাক্ষ্য আইনের চার ধারা। আর এই অনুমানগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের 79 ধারা থেকে 90 শর্ট এবং খ। এই জায়গাটা হচ্ছে অনুমানের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর 114 ধারায়ও অনুমানের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে অনুমান সংক্রান্ত আলোচনা কোথায়? অনুমান সংক্রান্ত আলোচনা সাক্ষ্য আইনের 79 থেকে 90 শর্ট এবং খ। আর অনুমান সম্পর্কে আলোচনা করা হয়েছে 114 ধারা। এখন আমরা যাব 5 ধারা। 5 ধারায় বলছে দুইটি বিষয় আদালতে সাক্ষ্য দেওয়া যায়। এটা একটা গুরুত্বপূর্ণ ধারা, সবাই মার্ক করে নিতে পারেন।
কয়টি বিষয় সাক্ষ্য দেওয়া যাবে? দুইটি বিষয়, একটা হচ্ছে বিচার্য বিষয় আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। এই দুই বিষয়ে আদালতে সাক্ষ্য দেওয়া যাবে। এটা হচ্ছে 5 ধারা। এরপরে আমরা 6 ধারা পড়াইছিলাম যে যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলো প্রাসঙ্গিক। এখন কোন সকল ঘটনা? যে একটা অপরাধ সংগঠিত হতে গেলে তার পারপার্শ্বিক যে বিষয়গুলো থাকে সবগুলো বিষয় 6 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। এখন পারপার্শ্বিক বিষয়গুলো কি? মনে করেন একজন ব্যক্তিকে বিষ দ্বারা হত্যা করা হবে। এখন এই যে যে ব্যক্তির কাছে বিষ কিনলো সেটাও একটা ঘটনা, যাকে দেওয়া হলো বিষ সেটাও একটা ঘটনা, যে বিষ খাওয়ালো সেটাও একটা ঘটনা, এবং বিষ খাওয়ার পরে যেখানে তাকে হসপিটালে নিয়ে গেলো এগুলো একটা ঘটনা, তারপরে যে সে মারা গেছে। অর্থাৎ এই যে হত্যার পিছনে যে সকল ঘটনাগুলো বললাম সেইগুলো প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 6 ধারা মোতাবেক। এরপরে সাক্ষ্য আইনের 7 ধারা বলছে উপলক্ষ, পরিমাণ, কারণ ও আলামত, ফলাফল ও আলামত আদালতে প্রাসঙ্গিক। উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল এগুলো আদালতে বা আলামত সমূহ আদালতে প্রাসঙ্গিক হবে। কত ধারা? 7 ধারা। একটা ঘটনা ঘটার আগে তার একটা উপলক্ষ থাকে, সেই ঘটনা ঘটার কি কারণ রয়েছে সেটাও একটা বিষয় থাকে, তারপরে এই কারণের ফলে যে হত্যা বা কী হয়েছে সেটা একটা ফলাফল থাকে, এবং এই হত্যাটা যেখানে ঘটিছে সেটা সংশ্লিষ্ট কিছু আলামত থাকে, অর্থাৎ ক্রাইম সিন থাকে, ঘটনাস্থল থাকে। এই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 7 ধারা। বিস্তারিত আলোচনা করলে ক্লাসটা শেষ করতে পারবো না। সাক্ষ্য আইনে 8 ধারা বলছে উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ প্রাসঙ্গিক। উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ সাক্ষ্য আইনে 8 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। উদ্দেশ্য কি? আপনি একটা অপরাধ সংগঠিত করবেন, অর্থাৎ একটা এলাকায় বা একটা বাড়িতে চুরি করবেন, এটা ছিল আপনার উদ্দেশ্য। এখন এই চুরিটা আপনি কখন করবেন, দিনে না রাত্রে, এই বিষয়ে একটা প্রস্তুতি নিচ্ছেন, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে এই চুরি করার আগে আপনি ওই এলাকায় ঘোরাফেরা করছেন, এটা আপনার পূর্ববর্তী আচরণ। আর যখন চুরি হয়ে গেছে তখন আর আপনাকে ওই এলাকায় দেখা যাচ্ছে না, এটা হচ্ছে পরবর্তী আচরণ। তাহলে উদ্দেশ্য চুরি করা, প্রস্তুতি দিনে না রাতে কখন করবেন সেটা, আর উদ্দেশ্য ওই এলাকায় ঘোরাফেরা করা, আর লাস্টে কি পূর্ববর্তী আচরণ হচ্ছে এলাকায় ঘোরাফেরা করা, আর হচ্ছে পরবর্তী আচরণ চুরি হয়ে যাওয়ার পর ওই এলাকা থেকে ত্যাগ করা। এই বিষয়গুলো সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক হচ্ছে কত ধারা? 8 ধারা। 9 ধারা হচ্ছে প্রাসঙ্গিকতার ব্যাখ্যা, উপস্থাপন। এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে, যেমন এজাহার, জেনারেল ডায়েরি, কেস ডায়েরি, এইগুলো যে বিষয়গুলো আদালতে উপস্থাপন করা হয় সেই সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় সেই বিষয়গুলো সাক্ষ্য আইনে 9 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে। 10 ধারা আমরা পড়াইছিলাম। 10 ধারায় যে বিষয়টা পড়াইছে ষড়যন্ত্র, অভিন্ন উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্রকারীর কথা বা কার্য আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ কতিপয় ব্যক্তি মিলে একটা ষড়যন্ত্র করলো, সেখানে যে কথাবার্তাগুলো হয়েছে, যে কার্যগুলো হয়েছে সেটা প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কত ধারা? 10 ধারা মোতাবেক। শুধু 10 ধারা আছে, ষড়যন্ত্র কথাটা মনে রাখলেই, ষড়যন্ত্র নিয়ে প্রশ্ন আসলে বুঝবেন যে সেটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 10। সাক্ষ্য আইনে 11 ধারা হচ্ছে আসামির অজুহাত বা এলিবাই। এখানে দুইটা বিষয় বলা আছে, যে যে বিষয়ে অজুহাত তুলছে বা যে বিষয়ে মামলা হয়েছে আসামি সেই বিষয়ে কোনো এলিবাই তুলে, তাহলে সেই বিষয়টা কি হলো? ওই ঘটনার সাথে গড়মিল হলো। আর এই গড়মিল হওয়ার কারণে ওই ঘটনার অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে কি করলো? অধিকতার সম্ভব বা অসম্ভব করে তুললো। এটাই হচ্ছে সাক্ষ্য আইনের 11 ধারা, অর্থাৎ এলিবাই। এলিবাই বলতে বোঝানো হয়েছে যে যে তারিখে ঘটনা ঘটছে সেই তারিখে ওই আসামি ঘটনাস্থলে ছিলেন না, ঘটনা ঘটছে বাংলাদেশে, সে ছিল ভারতে। এই যে সে যে ভারতে ছিল এই সম্পর্কে যে এভিডেন্সটা দাঁড় করাবেন সেই বিষয়গুলোই প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 11 ধারা। সাক্ষ্য আইনের 12 ধারা হচ্ছে ক্ষতিপূরণ মামলায়। মামলার ক্ষতিপূরণের যে বস্তু সমূহ বা যা কিছু উপস্থাপন করা হবে তা ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। যে একটা গাড়ি পুড়ে গেছে সেই বিষয়ে কি আপনি বীমা কোম্পানির বিরুদ্ধে মামলা করছেন, টাকা আছে, এখন গাড়ির যে পোড়ার যে অংশটুকু এটা বা গাড়ির যে কাগজপত্র এইগুলো আদালতে উপস্থাপন করলে ক্ষতিপূরণ যে নির্ণয় করবে সেই বিষয়টা প্রাসঙ্গিক হবে। এটা ছিল আমাদের কত ধারা? 12 ধারা। আর 13 ধারায় আমরা পড়াইছিলাম, সেটা হচ্ছে অধিকার ও প্রথা সংক্রান্ত বিষয়, যে অধিকার ও প্রথা সংক্রান্ত কোনো ঘটনা আদালতে প্রাসঙ্গিক হবে 13 ধারায়। 14 ধারা হচ্ছে দেহ মনের অস্তিত্ব সম্পর্কে বিষয় আদালতে প্রাসঙ্গিক হবে। 15 ধারায় যেটা আমরা পড়াইছি সেটা হচ্ছে আকস্মিক ঘটনা
বা ইচ্ছাকৃত ঘটনার বিষয় আদালতে প্রাসঙ্গিক। 16 ধারা আমরা পড়াইছি ব্যবসায় রীতিনীতি সংক্রান্ত বিষয় আদালতে প্রাসঙ্গিক। এইগুলো ছিল আছে প্রাসঙ্গিক সংক্রান্ত ঘটনা। 17 থেকে 23 হচ্ছে স্বীকৃতি বিষয় আদালতে প্রাসঙ্গিক। 17 ধারা একটা গুরুত্বপূর্ণ ধারা, এই জায়গায় আপনারা মার্ক করতে পারেন। স্বীকৃতির সংজ্ঞা আছে, তার স্বীকৃতি সাধারণত মৌখিক বা লিখিত উক্তি। স্বীকৃতি কি? স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত উক্তি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত সূচনা করে, তাকেই স্বীকৃতি বলে। যদি স্বীকৃতির সংজ্ঞা আসে আমরা কত ধারা দিব? 17 ধারা। আর 18 ধারা বলছে যে স্বীকৃতি কে কে দিতে পারেন। যদি আসে স্বীকৃতি কে কে দিতে পারেন, এখানে 3 ধরনের ব্যক্তি স্বীকৃতি দিতে পারেন। যিনি মামলা বাদী তিনি স্বীকৃতি দিতে পারবেন, বা এই মামলার সাথে যার স্বার্থ সংশ্লিষ্ট আছে তিনিও দিতে পারবেন। আর হচ্ছে স্বীকৃতি দিতে পারবেন আর কোন ব্যক্তি? যে ব্যক্তি এই মামলার থেকে জয়লাভ করছে সেই ব্যক্তিও স্বীকৃতি দিতে পারবেন। আর একটা বলছে যে আপনার 3 নম্বর ব্যক্তি যে স্বীকৃতির কথা বলা হয়েছে সেটা হচ্ছে, প্রথম ব্যক্তি হচ্ছে যিনি মামলার বাদী তিনি দিতে পারবেন, দ্বিতীয় হচ্ছে মামলার সাথে তার স্বার্থ জোড়া আছে তিনি দিতে পারবেন, আর 3 নম্বরে যেটা পড়াইছি সেটা হচ্ছে যে এই মামলার স্বার্থ লাভ যিনি করছেন তিনিও স্বীকৃতি দিতে পারবেন। এটা হচ্ছে 18 ধারা। এরপরে আমরা 19 ধারায় যেটা পড়াইছি সেটা হচ্ছে স্বীকৃতি দাতার সাথে সম্পর্ক বিষয় আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ যে ব্যক্তি আপনার পক্ষে স্বীকৃতি দিয়ে গেছে তার সাথে আপনার সম্পর্ক কি সেই বিষয়টা আদালতে প্রাসঙ্গিক হবে। কত ধারায়? 19 ধারায়। 20 ধারা আছে তৃতীয় পক্ষ স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। একটা ঘটনার সম্পর্কে বা একটা বিষয় সম্পর্কে সে কোনো সাক্ষীও না বা সে কোনো বাদী বা বিবাদীর পক্ষ লোক না, এই ধরনের ব্যক্তি যদি এই মামলা সংক্রান্তে কোনো স্বীকৃতি দেয় সেটা প্রাসঙ্গিক হবে। কত ধারায়? 20 ধারায়। 21 ধারায় যেটা বলছে, 21 ধারায় বলা আছে যে যে ব্যক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য যে পক্ষ আদালতে হাজির করছে সেই ব্যক্তি সেই পক্ষে স্বীকৃতি না দিয়ে সে অন্য ব্যক্তির পক্ষে স্বীকৃতি দিতে, সেই স্বীকৃতিও আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ আপনি আপনার পক্ষে আপনার দলিল সম্পর্কে আমাকে ডাকছেন স্বীকৃতি দেওয়ার জন্য, আমি আপনার পক্ষে স্বীকৃতি না দিয়ে আপনার বিরোধী পক্ষের ব্যক্তির পক্ষে স্বীকৃতি দিলাম, এই স্বীকৃতিও প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 21 ধারা মোতাবেক। সাক্ষ্য আইনের 22 ধারা আমরা পড়াইছি যে দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। তবে কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে? যদি দলিলটা জাল কিনা বা দলিলটা ওই ব্যক্তির কিনা এই সংক্রান্ত স্বীকৃতি দিলে প্রাসঙ্গিক হবে। আর যদি দলিল সংক্রান্ত কোনো বিষয়ে স্বীকৃতি দেয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক হবে। এটা বলছে 22 ধারা। আর 23 ধারায় বলছে দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক। 23 ধারায় কি বলছে? দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক। কারণ কোন এখানে আবার আরেকটা কথা আছে, যদি এই স্বীকৃতিটা চুক্তি করে আগে রাখা হয় তাহলে সেক্ষেত্রে এটা অপ্রাসঙ্গিক হবে। অর্থাৎ দেওয়ানি মামলার ক্ষেত্রে কোনো দলিল করার আগে যদি কোনো চুক্তি থাকে তাদের ভিতর যে এই ধরনের কাজ ঘটলে আমি অপরাধী হব না বা এটার জন্য আমি দায় নিব না, এই ধরনের চুক্তি করা থাকলে তাহলে ওই স্বীকৃতি আদালতে অপ্রাসঙ্গিক হবে। আর চুক্তির বাইরে যদি কোনো স্বীকৃতি দেওয়া হয় দেওয়ানি মামলার ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে 23 ধারা। 24 থেকে 30 মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গা থেকে 100% প্রশ্ন হবে। 24 থেকে 30। 24 ধারায় কি বলছে? যে প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি, ভয় দেখিয়ে যদি কোনো ব্যক্তি স্বীকারোক্তি আদায় করে তাহলে এই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে। অর্থাৎ কোনো আসামিকে আপনি প্রলোভন দেখাইছেন, ভয় দেখাইছেন, ভীতি দেখাইছেন, দিয়ে যদি কোনো স্বীকারোক্তি আদায় করেন তাহলে সেই স্বীকারোক্তি কি হবে? অপ্রাসঙ্গিক হবে। কত ধারায়? 24 ধারায়। 25 ধারায় স্পষ্ট কথা, পুলিশের নিকট স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক। অর্থাৎ পুলিশের নিকট যদি কোনো স্বীকারোক্তি করে সেটা অপ্রাসঙ্গিক হবে। কত ধারায়? 25 ধারায়। 26 ধারায় দুইটা কথা, একটা হচ্ছে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের নিকট যদি স্বীকারোক্তি করে তাহলে সেটা প্রাসঙ্গিক হবে, ম্যাজিস্ট্রেট ব্যতীত যদি স্বীকারোক্তি করা হয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক হবে। কত ধারায়? 26 ধারায়। 27 ধারা, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি কোনো স্বীকারোক্তি করে সেই স্বীকারোক্তি বলে যদি কোনো আলামত উদ্ধার করা হয় তাই উদ্ধারকৃত অংশটুকু আদালতে প্রাসঙ্গিক হবে। কত ধারায়? 27 ধারায়। এবং ওই আলামত উদ্ধার না হলে ওই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে। কত ধারায়? 27 ধারায়। 28 ধারায়, আদালতে উপস্থিত হয়ে যদি কোনো আসামি কি করে
প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি ব্যতীত যদি স্বীকারোক্তি করে তাহলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে। কত ধারায়? 28 ধারায়। 29 ধারা, গোপনীয় প্রতিশ্রুতির মাধ্যমে যদি কোনো স্বীকারোক্তি নেওয়া হয় তাহলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে। কত ধারায়? 29 ধারায়। 30 ধারায়, কতিপয় ব্যক্তির মধ্যে যদি কোনো একজন আসামি দোষ স্বীকার করে কোনো আসামির বিরুদ্ধে, তাহলে সেই আসামিদের সম্মুখে যদি এই দোষ স্বীকার করে তাহলে সেটা প্রাসঙ্গিক। আর ওই আসামিদের সম্মুখে ব্যতীত যদি তাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেয় তাহলে সেই সাক্ষ্য অপ্রাসঙ্গিক হবে। তার মানে কি, একটা মামলায় 5 জন আসামি আছে, তার মধ্যে একজন রাজসাক্ষী হয়েছে এবং সেই ব্যক্তি ওই 5 জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাচ্ছে। যদি ওই আসামিদের সম্মুখে সে সাক্ষ্য দেয় তাহলে সেই সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হবে 30 ধারায়। আর এই আসামিদের সম্মুখ ব্যতীত যদি সাক্ষ্য দেয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক হবে 30 ধারায়। আর এই 24 থেকে 30 পর্যন্ত যে আমরা আসামির স্বীকারোক্তির যে বিষয়টা, এর সাথে পিআরবি 467 ধারা এবং 283 বিধি ব্যবহার করবেন। এখন আমরা যাব 31 ধারা, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। 31 ধারা, এই বিষয়ে আমরা অনেকবার আলোচনা করছি যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। 32 ধারা, মোস্ট ইম্পর্টেন্ট ধারা। 32 ধারা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা হাইড করে রাখতে পারেন। 32 ধারায় কি বলছে? 32 ধারায় বলছে যে 4 ধরনের সাক্ষীকে আদালতে তলব করা যায় না। এমসিকিউ হতে পারে, কয় ধরনের সাক্ষী? 4 ধরনের সাক্ষীকে আদালতে তলব করা যায় না, তবে তাদের পূর্বের দেওয়া বিবৃতি, তাদের কি পূর্বের দেওয়া বিবৃতি বা লিখনি আদালতে প্রাসঙ্গিক হবে। 32 ধারার ক্লোজ 1, এখানে কয়টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে? এখানে 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিকের কথা বলা হয়েছে। 32-এর ক্লোজ 8। তাহলে আমরা 32 ধারায় কি পেলাম? 32 ধারায় পেলাম যে 4 ধরনের ব্যক্তির পূর্বে দেওয়া বিবৃতি বা লিখনি 8টি ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হবে। প্রথম ক্ষেত্র হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি। তাহলে মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে? যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে যদি কোনো বিবৃতি দেয় তাকে মৃত্যুকালীন জবানবন্দি বলে। এটা হচ্ছে 32-এর ক্লোজ 1 পিআরবি 266 বিধি। 32-এর ক্লোজ 1 পিআরবি 266 বিধি, মৃত্যুকালীন জবানবন্দি। এখন আসতে পারে যে মৃত্যুকালীন জবানবন্দি কে কে লিপিবদ্ধ করতে পারে? মৃত্যুকালীন জবানবন্দি এখানে পুলিশ, ডাক্তার, নার্স, তারপরে সাধারণ জনগণও লিপিবদ্ধ করতে পারবে। তারপরে আসতে পারে মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করার নিয়মাবলী। এখানে 5টা নিয়মাবলীর কথা বলা আছে। প্রথম নিয়মাবলী আছে বিবৃতি দাতা যেভাবে বিবৃতি দিবেন সেইভাবে লিপিবদ্ধ করতে হবে। তারপরে হচ্ছে বিবৃতি কোথায়, কখন, কোন সময় লিপিবদ্ধ করছেন সেই বিষয়টা উল্লেখ করতে হবে। তারপর যে ব্যক্তিদের সম্মুখে বিবৃতি লিপিবদ্ধ করছেন তাদের স্বাক্ষর নিতে হবে। তারপরে যে ব্যক্তি প্রস্তুত করছে তারও স্বাক্ষর নিতে হবে এবং বিবৃতি যে ভাষায় দিছে সে ভাষায় লিপিবদ্ধ করতে হবে। এটা ছিল নিয়মাবলী। আর একটা বিষয় আছে যে বিবৃতি দেওয়ার পরে, অর্থাৎ মৃত্যুকালীন বিবৃতি দেওয়ার পরে কোনো ব্যক্তি যদি বেঁচে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি বেঁচে যায় তাহলে সেটা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে না। আর এই মৃত্যুকালীন জবানবন্দি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? দেওয়ানি ক্ষেত্রে ও ফৌজদারি মামলার ক্ষেত্রে মৃত্যুকালীন জবানবন্দি প্রাসঙ্গিক হবে। এই ছিল 32-এর ক্লোজ 1। আরও 8টা বিষয় আছে, এই বিষয়গুলো আমি জাস্ট একটু ছোট করে বলি। যে 32-এর ক্লোজ 2 বলছে যে স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি অনুসারে পেশাগত কর্তব্য সম্পাদনের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। 32-এর ক্লোজ 3 বলছে অধিকার সংক্রান্ত বা মালিকানার স্বার্থ, আর্থিক ও মালিকানার স্বার্থের পরিপন্থী বিষয় আদালতে প্রাসঙ্গিক। 32-এর ক্লোজ 4 অধিকার ও প্রচলিত প্রথা সম্পর্কে বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। তারপরে 32-এর ক্লোজ 5 বলছে রক্তের বন্ধন ও দৈহিক ও বৈবাহিক সম্পর্ক বিষয় আদালতে প্রাসঙ্গিক। 32-এর ক্লোজ 6 বলছে মৃত ব্যক্তির রক্তের বন্ধন, দৈহিক ও দত্তক সম্পর্কে কোনো দলিলাদি থাকলে সেটা আদালতে প্রাসঙ্গিক। এটা বলছে কত ধারায়? 6 ধারায়। 7 ধারায় বলছে কারবারের সহিত লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক।
আর 8 ধারায় বলছে যে কিছু সংখ্যক ব্যক্তির প্রদত্ত বিবৃতি আদালতে যদি কোনো মনোভাব বক্তব্য করে সেই বিষয়ে আদালতে প্রাসঙ্গিক। এই 8টা বিষয় মৃত্যুকালীন জবানবন্দি আদালতে প্রাসঙ্গিক হবে। এবার 33 ধারা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। এই 33 ধারা বলছে 5 ধরনের ব্যক্তি, কয় ধরনের ব্যক্তি? 5 ধরনের ব্যক্তি পূর্বে দেওয়া সাক্ষ্য, ওইটা হচ্ছে বিবৃতি, এটা হচ্ছে সাক্ষ্য। 5 ধরনের ব্যক্তি পূর্বে দেওয়া যে সাক্ষ্য সেগুলো আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারায়? 33 ধারায়। এখন 5 ধরনের ব্যক্তি কি? একটা হচ্ছে মৃত ব্যক্তি, 2 নম্বর হচ্ছে নিখোঁজ ব্যক্তি, 3 নম্বর হচ্ছে সাক্ষ্য দিতে অক্ষম ব্যক্তি, 4 নম্বর হচ্ছে যদি বিরোধী পক্ষ কোনো সাক্ষীকে আটক রাখে, আর 5 নম্বর হচ্ছে যে সাক্ষীকে আদালতে হাজির করা ব্যয় বা সময় সাপেক্ষ। এই 5 ধরনের ব্যক্তির পূর্বে দেওয়া কোনো সাক্ষ্য পরবর্তী মামলা আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারায়? 33 ধারায়। তবে এখানে শর্ত 3টে আছে। এই 3টা শর্ত যদি হয় সেক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। প্রথম শর্ত হচ্ছে যে পরবর্তী মামলার পক্ষদ্বয় একই হতে হবে, অর্থাৎ আগের মামলার যে পক্ষদ্বয় ছিল পরবর্তী মামলারও পক্ষদ্বয় একই ব্যক্তি হতে হবে বা একই স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি হতে হবে। 2 নম্বরে যেটা বলছে যে পূর্ববর্তী যে সাক্ষীরা দিয়ে গেছে তাদের কি জেরা করা হয়েছে কিনা, যদি জেরা করা হয় তাহলে পরবর্তী মামলায় সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। তারপর 3 নম্বরে বলছে যে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের বিচার্য বিষয় একই হতে হবে। এই 3টা শর্ত যদি পূরণ হয় তাহলে পূর্বে দেওয়া সাক্ষ্য পরবর্তী মামলায় সাক্ষ্য আইনের 33 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। এবার সাক্ষ্য আইনের 34 ধারা আমরা পড়াবো, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 35 ধারায় সরকারি কর্মচারী তার দায়িত্বে লিপিবদ্ধ থাকা অবস্থায় সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক। কত ধারা? 35। 36 ধারা হচ্ছে মানচিত্র খসড়া এই বিষয়গুলো, তারপরে ম্যাপ পর্চা এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে 36 ধারায়। 37 ধারায় যেটা বলছে জনগণকে অবগতি করার জন্য কোনো বিজ্ঞপ্তি দেওয়া হলে সেই বিজ্ঞপ্তির বিষয় আদালতে প্রাসঙ্গিক। 38 ধারায় বলছে আইন বইয়ের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে 38 ধারায়। 39 ধারা বলছে যে কোনো বড় ধরনের বিবৃতি বা কোনো বড় ধরনের ভিডিও ক্লিপ অথবা কোনো সংবাদপত্রে বড় ধরনের খবর এইগুলোর যে সার সংক্ষেপ অর্থাৎ সংক্ষিপ্ত যে বিষয়গুলো এইগুলো আদালতে প্রাসঙ্গিক হবে 39 ধারায়। 40 ধারা যে দ্বিতীয় মামলার ক্ষেত্রে প্রথম মামলার রায় আদালতে প্রাসঙ্গিক 40 ধারা। এবার আমরা 45 থেকে 51 যাব বিশেষজ্ঞদের মতামত। কাদের মতামত? বিশেষজ্ঞদের মতামত। এই ধারাগুলোর সাথে পিআরবি 257 বিধি ব্যবহার করবেন। এই ধারাগুলোর সাথে কত ব্যবহার করা যাবে? পিআরবি 297 বিধি, পিআরবি 297 বিধি। তাহলে 45 ধারায় বলছে বিশেষজ্ঞ কারা, অর্থাৎ যারা কোনো বিষয়ে পারদর্শী, যেমন আইন বিষয়ে পারদর্শী, হস্তলিপি বিষয়ে পারদর্শী, তারপরে বিদেশি চারুকলা বিষয়ে পারদর্শী, তারপরে আপনার ব্যালিস্টিক বিষয়ে পারদর্শী, এইসব বিষয়ে যারা পারদর্শী তাদেরকেই বিশেষজ্ঞ বলা হয়। আর এইসব বিশেষজ্ঞ ব্যক্তিরা যে মতামত দিবেন সেই মতামতটা প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কত ধারায়? এই যে সাক্ষ্য আইনের 45 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে। এবার হচ্ছে আমাদের সাক্ষ্য আইনের 45-এ শ টাইপের ক ধারায় যেটা বলছে সেটা হচ্ছে আদালতের অনুমতি নিয়ে আদালতের প্রয়োজনে একজন ফিজিক্যালি এভিডেন্সের প্রমাণ বিষয়ে সাক্ষীকে পরীক্ষা করা যাবে, অর্থাৎ ফিজিক্যাল এভিডেন্স যারা মতামত দিবে তাদেরকে পরীক্ষা করা যাবে 45-এর শ টাইপের ক। এরপরে 46 ধারায় বলছে বিশেষজ্ঞদের মতামতের সাথে অন্য কোনো বিষয় যদি থাকে সেই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে কত ধারায়? আমাদের 46 ধারায়। আর 47 ধারা হচ্ছে হস্ত বিশারকের মতামত বা হস্ত লেখার সাথে পরিচিত ব্যক্তিদের মতামত প্রাসঙ্গিক হবে 47 ধারায়। 47-এর ক বলছে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রাসঙ্গিকতা, অর্থাৎ আদালতের ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে যদি কোনো অভিমত দেওয়া হয় সেটা প্রাসঙ্গিক হবে 47-এর শ টাইপের ক ধারা। 48 ধারায় যেটা বলা হয়েছে 48 ধারা আমরা পড়ছি
যে অধিকার ও প্রথা সম্পর্কে মতামত আদালতে প্রাসঙ্গিক। এর আগে 13 ধারা পড়ছি, 32 গুলো 4 ধারায় পড়ছি অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে। এবার হচ্ছে 49 ধারা প্রচলিত রীতিনীতি বিষয়ে কোনো মতামত দিলে সেটা প্রাসঙ্গিক। 50 ধারা বলছে আত্মীয়তার সম্পর্কে বিষয়ে কোনো মতামত দিলে সেটা প্রাসঙ্গিক। 51 ধারা বলছে মতামতের হেতু সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক। 52 থেকে 55 চারিত্রিক বিষয়সমূহ আদালতে প্রাসঙ্গিক। 52 ধারা বলছে দেওয়ানি মামলার ক্ষেত্রে বাদী বিবাদীর চরিত্র এটা অপ্রাসঙ্গিক, অর্থাৎ দেওয়ানি মামলার ক্ষেত্রে তাদের চরিত্র বিষয়গুলো আসে না, সেই জন্য এটা অপ্রাসঙ্গিক বলছে। 53 ধারায় বলছে আসামির চরিত্র ভালো, এটা প্রাসঙ্গিক। কত ধারায়? 53 ধারায়। 54 ধারায় বলছে আসামির চরিত্র খারাপ, এটা অপ্রাসঙ্গিক, তবে তার চরিত্র যে ভালো এই সম্পর্কে সাক্ষ্য দেওয়া হলে তাহলে তার চরিত্র খারাপ, এটা প্রাসঙ্গিক হয়ে পড়বে। যেমন যদি পূর্ববর্তী তার কোনো দণ্ড থেকে থাকে তাহলে সেই বিষয়গুলো আদালতে উপস্থাপন করলে তার চরিত্র যে খারাপ এটা প্রাসঙ্গিক হয়ে পড়বে। এটা বলছে 54 ধারা। 55 ধারায় যেটা আমরা পড়ছি যে ক্ষতিপূরণ মামলার ক্ষেত্রে বাদীর চরিত্র ভালো, এটা প্রাসঙ্গিক। 56 থেকে 56, 57, 58 এই বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নেই। যদি প্রশ্ন আসে যে কোন কোন বিষয় আদালতে প্রমাণ করার দরকার নাই, 56, 57, 58 তিনটা বিষয় আদালতে প্রমাণ করার দরকার নাই। 57-তে কি বলছে যে যে বিষয়গুলো আদালতের গোচরে আছে অর্থাৎ আদালতের সম্মুখে হচ্ছে সেই বিষয়গুলো প্রমাণ করার দরকার নেই। আর 58 ধারায় আমাদেরকে বলছে যে যে সমস্ত ঘটনা আদালতের দৃষ্টিগোচরে নিতে পারে, যেমন বাংলাদেশের আইন, সশস্ত্র বাহিনী সংক্রান্ত বিষয় বা আইনসভার কার্যক্রমগুলো, এইগুলো আদালত কি তাদের দৃষ্টিগোচরে নিবেন, এই বিষয়গুলো প্রমাণ করার দরকার নাই। আর 58 ধারায় বলছে যে স্বীকৃত বিষয় আদালতে প্রমাণ করা নাই, অর্থাৎ যে বিষয় স্বীকৃতি দিচ্ছে বা স্বীকারোক্তি দিচ্ছে সেই বিষয়গুলো প্রমাণ করার দরকার নাই। এরপরে আমরা 59 থেকে 65, এটা হচ্ছে সাক্ষ্য সম্পর্কে। 59 দ্বারা বলছে যে দালিলিক প্রমাণ ব্যতীত বাকি সকল কিছু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। তাহলে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কত দ্বারা? 59 দ্বারা। কিভাবে? দালিলিক সাক্ষ্য ব্যতীত অন্য সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হবে, এটা হচ্ছে 59 দ্বারা। এরপরে 60 দ্বারা বলছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। প্রত্যক্ষ বলতে কি? নিজের চোখে দেখতে হবে, নিজের কানে শুনতে হবে, সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। অপরের কানে শোনা, অপরের চোখে দেখা সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না, সেটাকে বলে পরোক্ষ সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য। এটা ছিল হচ্ছে 60 দ্বারা। এবারে 61 দ্বারা দালিলিক সাক্ষ্য দুই প্রকারের কথা বলা হয়েছে। 62 দ্বারা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, অর্থাৎ মূল দলিল আদালতে উপস্থাপন করাকে প্রাথমিক সাক্ষ্য বলে। 63 দ্বারা বলছে মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্যটা কি বলা হয়েছে? মূল দলিলের অনুলিপি আদালতে উপস্থাপন করাকেই মাধ্যমিক সাক্ষ্য বলে, যেমন ফটোলিপি, ফটোকপি, ছায়ালিপি, তারপরে নকল, এইগুলো হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। এরপরে 64 দ্বারা বলছে যে মূল দলিল আদালতে প্রাসঙ্গিক হবে। যদি বলে প্রাথমিক সাক্ষ্য কখন প্রাসঙ্গিক? 64 দ্বারা। যখন মূল দলিল আদালতে উপস্থাপন করা হবে তখন এটা প্রাসঙ্গিক হবে। তারপরে 65 দ্বারা কি বলছে যে মূল দলিলের পরিবর্তে যদি আপনার মাধ্যমিক দলিল উপস্থাপন করা হয় তবে সেটা প্রাসঙ্গিক হবে। কয়েকটি ক্ষেত্রে কথা বলা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে কথা বলা হয়েছে যে মূল দলিল যদি বিরোধী পক্ষ আদালতে উপস্থাপন না করতে পারে তাহলে তার অনুলিপি, ফটোকপি আদালতে প্রাসঙ্গিক হবে একটা। আর একটা হচ্ছে মূল দলিলের যদি কোনো অস্তিত্ব বিরোধী পক্ষ স্বীকার না করে সেক্ষেত্রে। আর একটা বলছে মূল দলিল যদি হারিয়ে যায় সেক্ষেত্রে মাধ্যমিক দলিল আদালতে প্রাসঙ্গিক হবে। আর মূল দলিল যদি সরকারি দলিল হয় সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে এই কয়টা ক্ষেত্রে মাধ্যমিক দলিল আদালতে প্রাসঙ্গিক হবে 65 ধারায়। 65 ডিজিটাল রেকর্ড সম্পর্কে গ্রহণযোগ্যতা, অর্থাৎ ডিজিটাল রেকর্ডের তথ্য বা কাগজ কম্পিউটারে প্রস্তুতি হয়েছে সেই বিষয়ে নিম্ন শর্তগুলি থাকতে হবে। যে কম্পিউটারের প্রস্তুতি, সেই কম্পিউটার সচল ছিল কিনা, সেই কম্পিউটারের দ্বারা কোনো তথ্য পরিবর্তন হয়েছে কিনা, এগুলো না হলে ডিজিটাল রেকর্ড প্রাসঙ্গিক হবে কত দ্বারায়? 65 শর্ট এফএন ক দ্বারা। আর 65 শর্ট এফএন কতি কি বলছে যে ডিজিটাল সম্পর্কিত প্রমাণের জন্য 65 শর্ট এফএন কে অনুসরণ করতে বলছে। এরপরে আমরা পড়াইছিলাম কিছু বিষয়, যা পড়াইছিলাম সেগুলো গুরুত্বপূর্ণ না, আমরা 74 ধারা থেকে পড়াবো। 74 ধারা ছিল হচ্ছে আমাদের সরকারি দলিল। সরকারি দলিল বলতে সরকারি
কর্তৃপক্ষ বা সরকারি কর্মচারী কর্তৃক যে দলিলগুলো লিপিবদ্ধ করা হয় তাকেই সরকারি দলিল বলে। এটা হচ্ছে 74 ধারা, যে সরকারি ভাবে রক্ষিত বা ব্যক্তিগত দলিল লিপিবদ্ধ বিবরণীকেই সরকারি দলিল বলে। এটা হচ্ছে 74 ধারা। আর 75 ধারা হচ্ছে বেসরকারি দলিল। তাহলে বেসরকারি দলিল কাকে বলে? আমরা বেসরকারি দলিল বলতে এই যে 74 ধারায় যে সরকারি দলিলগুলো আছে সেই দলিল ব্যতীত অন্য যে সমস্ত দলিল আছে সেই দলিলগুলোকেই কি বলা হয়? বেসরকারি দলিল বলা হয়। এটা বলছে আমাদের 75 ধারা, অর্থাৎ সরকারি দলিল ব্যতীত বাকি যে সমস্ত দলিল আছে সেটা হচ্ছে বেসরকারি দলিল। এরপরে 76 ধারা হচ্ছে পাবলিক ডকুমেন্ট বা পাবলিক ডকুমেন্ট কপি তৈরি করতে, অর্থাৎ সরকারি দলিলের যে ডকুমেন্ট এটা কে দিবে? এটা যে ব্যক্তির কাছে এই সরকারি দলিলটা আছে তিনি এই ডকুমেন্টটা কি করবেন? সত্যায়িত করে দিবেন। এটা বলছে 76 ধারা। আর এই ডকুমেন্ট দ্বারা সরকারি দলিল প্রমাণ করা যাবে কত ধারায়? 77 ধারায়। আর 78 ধারায় বলছে যে অন্যান্য সরকারি দলিল, যে অন্যান্য সরকারি দলিলের নথিপত্র, যেটা অন্যান্য সরকারি দলিলের নথি কিভাবে প্রমাণ করা যাবে সেই কথা বলা হয়েছে 78 ধারায়। এরপরে 79 থেকে আমরা 90 শর্ট টাইপের কাজ, যেটা আমরা বললাম অনুমান সংক্রান্ত বিষয়। কি অনুমান সংক্রান্ত বিষয়? 79-তে বলছে যে আদালতে সরকারি সত্যায়িত কপি সত্য বলে ধরে নিবে। এই যে কত 76 ধারায় যে সার্টিফাই দিচ্ছে এটা আদালতে যখন উপস্থাপন করবে আদালত তখন এটাকে কি অনুমান করে নিবে এটা সঠিক। এরপরে 80 ধারায় বলছে যে আদালতে যে সাক্ষ্য দেওয়া হয়েছে সেই সাক্ষ্যগুলো যখন অন্য আদালতে উপস্থাপন করা হবে তখন আদালত ওই সাক্ষ্যগুলো অনুমান করে নেবে, এটা সঠিক। এরপরে 82 ধারায় যেটা বলছে যে দলিলে সিল স্বাক্ষর প্রমাণে গ্রাহ্য সেইগুলো অনুমান করে নিবে। আর 83 ধারা বলছে সরকার কর্তৃক নকশা পরিকল্পনা, অর্থাৎ এই যে মানচিত্র নকশা, যেটা 36 ধারা, এটা যে সরকার কর্তৃক করা হয়েছে, অর্থাৎ যে গেজেটের মাধ্যমে বা যে বিজি প্রেসের মাধ্যমে হয়েছে সেখান থেকে যদি এটা প্রেরণ করা হয় তাহলে আদালত মনে করবে এটা সত্য। 84 ধারা হচ্ছে আইন ও আদালত সম্পর্কিত অনুমান, অর্থাৎ যে আইনের বই বা আদালতের কোনো রায়ের কপি এইগুলো যদি অন্য আদালতে প্রেরণ করা হয় তাহলে ওই আদালত ধরে নিবে এগুলো সত্য, অনুমান করে নিবে। 85 ধারা একটা গুরুত্বপূর্ণ ধারা, মুক্তারনামা। 85 ধারায় কি বলা হয়েছে? মুক্তারনামা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই মুক্তারনামা বলতে কি বোঝানো হয়েছে? মুক্তারনামাটা হচ্ছে একটা চুক্তিনামা যেটা পাবলিক নোটারির মাধ্যমে হয়ে থাকে, ম্যাজিস্ট্রেটের সম্মুখে হয়ে থাকে, আদালতেও হয়ে থাকে, অথবা জজ কর্তৃকও হয়ে থাকে। এটাকেই মুক্তারনামা বলা হয়। আর 85 শর্ট টাইপের কতি বলছে যে ডিজিটাল আকারে চুক্তিনামা সম্পর্কে অনুমান। 85 শর্ট টাইপের ক ডিজিটাল রেকর্ড ও স্বাক্ষর সম্পর্কে অনুমান। 85 শর্ট টাইপের গ এটা বলছে ডিজিটাল সনদ সম্পর্কে অনুমান। 86 ধারায় যেটা বলছে বিদেশি বিচার বিভাগীয় নথিপত্রের জাবেদা নকল সম্পর্কে অনুমান। 87 ধারা বলছে পুস্তক মানচিত্র ও চার্ট সম্পর্কে অনুমান। 88 ধারায় যেটা বলা হয়েছে তার বার্তা সম্পর্কে অনুমান। 88 শর্ট টাইপের ক বলছে ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে অনুমান, অর্থাৎ ডিজিটাল তার বার্তা সম্পর্কে অনুমান করবে যে এগুলো সত্য, যেটা প্রেরণ করা হয়েছে সেটা হচ্ছে 88 শর্ট টাইপের ক। 89 ধারা বলা হয়েছে উপস্থিত হয়নি এমন কোনো দলিল সম্পাদন করা হয়নি সেই সম্পর্কে অনুমান। সেই সম্পর্কে কি অনুমান করবে? যে আদালত ধরে নিবে যে দলিলটা বিরোধী পক্ষ আদালত উপস্থাপন করতে পারেন না, তার মানে এই দলিলে বিরোধী পক্ষ উপস্থাপন করলে বিরোধী পক্ষের বিরুদ্ধেই অবস্থান নিবে, এটাই অনুমান করে নিবে। এটা বলছে কত? 89 ধারা। 89 শর্ট টাইপের ক শারীরিক ও ফরেন্সিক সম্পর্কে অনুমান। শারীরিক ফরেন্সিক এই যে বস্তুগত সাক্ষ্য সম্পর্কে অনুমান হবে কত ধারায়? 89 শর্ট টাইপের ক। আর 90 ধারায় বলছে যে 30 বছর দলিল সম্পর্কে অনুমান। 90 শর্ট টাইপের ক বলছে 5 বছরের ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। এরপরে আমরা যাব 101 ধারা থেকে। 101 ধারায় কি প্রমাণের দায়িত্ব কার এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। 101 ধারায় যেটা বলা হয়েছে যে ব্যক্তি
মামলার রায় আশা করে বা মামলা জয়লাভ করতে চায়, সেই ব্যক্তিকেই কি করতে হবে? প্রমাণ করতে হবে। এটা বলছে 101 ধারা। 102 ধারা বলছে যে ব্যক্তি মামলায় ঠকছে বা হেরে গেছে, সে যদি জিততে চায় তাকেই মামলার বিষয় প্রমাণ করতে হবে। 103 ধারায় বলছে কোনো ব্যক্তি কোনো বিশেষ বিষয় আদালতে প্রমাণ করতে, মানে বিশেষ বিষয় আদালতে অবগত করতে চায়, সেই বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। 104 ধারা, যদি কোনো সাক্ষী তার সাক্ষ্যকে কি করতে চায়? অধিগ্রহণ করতে চায়, তাহলে তাকে সেই বিষয়টা প্রমাণ করতে হবে। 105 ধারা, ব্যতিক্রম সমূহ, কোনো আসামিকে নিজেকে যদি নির্দোষ দাবি করতে চায় যে সে যে অপরাধটা করছে সেটা ব্যতিক্রমের আওতায়, অর্থাৎ 76 থেকে 106 ধারার ভিতরে, তাহলে সেই বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। 105 ধারায় বলছে এটা। আর 106 ধারায় যেটা বলছে, কোনো বিশেষ বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি অবগত আছে, সেই বিষয়টা তাকে প্রমাণ করতে হবে। 107 ধারায় যেটা আমরা পড়াইছিলাম, সেটা আছে 30 বছর যাবৎ কোনো ব্যক্তি জীবিত, তাকে যদি কেউ মৃত বলে সেই বিষয়টা তাকে প্রমাণ করতে হবে। 108 ধারায় পড়াইছিলাম যে 7 বছর যাবৎ কোনো ব্যক্তি নিখোঁজ, সেই বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। 108 ধারা এটা পড়াইছি। 109 ধারা হচ্ছে সম্পর্ক বিষয়, যে মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক, রাজার সাথে প্রজার সম্পর্ক, তারপরে আপনার অধিকার সম্পর্কে, যে পিতা পুত্রের ভিতর সম্পর্ক, তারা বলতেছে ভালো, কিন্তু কোনো ব্যক্তি বলতেছে যে তাদের ভিতর সম্পর্ক খারাপ। যে ব্যক্তি এই কথা বলবে তাকেই সেই বিষয়টা প্রমাণ করতে হবে। এটা বলছে 109 ধারায়। 109 ধারায়। 110 ধারায় বলছে মালিকানা সম্পর্কে, মালিকানার বিষয় প্রমাণ, যে কোনো ব্যক্তির কোনো কিছু অন্য ব্যক্তির কাছে আছে, যে ব্যক্তির কাছে আছে, যদি অপর কোনো ব্যক্তি, যেমন এই মোবাইলটা আমার, এখন আরেকজন ব্যক্তি বলতেছে এই মোবাইলটা তার, যে ব্যক্তি বলছে তাকেই এই বিষয়ে মালিকানাটা প্রমাণ করতে হবে। 110 ধারা। 111 ধারায় বলছে সরল বিশ্বাসে লেনদেনের বিষয়, যদি সরল বিশ্বাসে আপনি ইব্রাহিমকে টাকা দিয়েছেন, ইব্রাহিম অস্বীকার করলো, তাহলে এই যে আপনি টাকাটা দিয়েছেন সরল বিশ্বাসে, এই বিষয়টা প্রমাণ করার দায়িত্ব আপনার। এরপরে 112 ধারা, বিবাহ স্থির থাকা অবস্থায়। 112 ধারায় কি বলছে? বিবাহ স্থির থাকা অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সেটা বৈধ সন্তান হিসেবে গণ্য হবে। আর বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে যদি 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তানও বৈধ সন্তান হিসেবে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি এটাকে অবৈধ বলে, তাহলে সেই বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। এটা বলছে যদি ওই স্ত্রী অন্য কোথাও বিবাহ না হয়। এটা বলছে 212 ধারায়। 213 ধারা, 113 ধারায়, 112, 113 ধারা বাতিল। 114 ধারায় বলছে আদালত কতিপয় অস্তিত্ব সম্পর্কে অনুমান করতে পারবে। আমি পূর্বে বলছি যে 114 ধারাও অনুমানের কথা বলা আছে। একটা আছে প্রাকৃতিক ঘটনার গতি ধারা সম্পর্কে অনুমান করবে, আর একটা বলছে মানবিক আচরণ সম্পর্কে অনুমান করবে, আর একটা বলছে সরকারি বেসরকারি কার্যাবলী পরিপ্রেক্ষিতে ঘটে এই সম্পর্কে অনুমান করতে পারবে। এটা বলছে আমাদের সাক্ষ্য আইনে 114 ধারা। সাক্ষ্য আইনে 115, 16, 17, এই তিনটা হচ্ছে 15, 16, 17, এই তিনটা হচ্ছে প্রতিবন্ধকতা বিষয়। প্রতিবন্ধকতা বলতে কি বলছে? 115 ধারা বলছে প্রতিবন্ধকতা, এটা বলছে যে আপনি একটা বিষয় বলছেন এবং সেই বিষয়টা সবাই বিশ্বাস করছে, কিন্তু পরবর্তীতে আপনি এই বিষয়টা ভুল হলো এটা অস্বীকার করতে পারবেন না, এটাই হচ্ছে প্রতিবন্ধকতা। 115 ধারা। 116 ধারা বলছে যে আপনি কোনো একটা জায়গা ভাড়া নিচ্ছেন বা কোনো একটা ফ্ল্যাট ভাড়ায় উঠছেন, যে মালিকের সাথে চুক্তি করছেন, পরবর্তীতে আপনি জানলেন যে এই ফ্ল্যাট বা জমির মালিক অন্য কেউ, আপনি পরবর্তীতে আপনি যার সাথে চুক্তি করছেন আপনার মালিক সে, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। এটা বলছে 116 ধারায়। আর 117 ধারায় বলছে যে চিঠিপত্র এগুলো আপনি গ্রহণ করছেন, কিন্তু সেটা পরবর্তীতে অস্বীকার করতে পারবেন না। আবার আপনি কোনো কিছু জিম্মানামা নিছেন বা কোনো কিছু দখলবার নিছেন, অর্থাৎ লেনদেন করছেন, যে আপনার কাছে আমি একটা স্বর্ণ বন্ধক রাখছি, এখন আপনি এটা রাখার পরে অস্বীকার করতে পারবেন না যে এটা আমি রাখি নেই। এই বিষয়গুলো প্রতিবন্ধকতার কথা বলছে 117 ধারা। 118, 19 খুবই গুরুত্বপূর্ণ ধারা। 118 ধারাটা সবাই একটু, আর 19 ধারাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। 118 ধারা বলছে
আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে কোন কোন বিষয় আদালতে সাক্ষ্য দেওয়া যায় বা কোন কোন ব্যক্তি আদালতে সাক্ষ্য দেওয়ার যোগ্য, কোন কোন ব্যক্তি আদালতে সাক্ষ্য দেওয়ার যোগ্য। এক কথায় 118 দ্বারা বলছে সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য, সে অল্প বয়স হোক, অতি বৃদ্ধ হোক, পাগল হোক, মস্তিষ্ক বিকৃত হোক, তারা প্রত্যেককেই আদালতে সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি তারা তাদের ভাষা আদালতকে বুঝাইতে পারে বা আদালতের ভাষা তারা বুঝতে পারে। সেই বিষয়ে যদি তারা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ে আদালতে সাক্ষ্য দেয় তাহলে তারা যোগ্য সাক্ষী হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। আবার এখানে বলছে যে কারা আবার অযোগ্য, এই যে পাগল মস্তিষ্ক শিশু, তারপরে অতি বৃদ্ধ লোক, তারা যদি আদালতের ভাষা বুঝতে না পারে এবং সেই সম্পর্কে আদালতে কি তারা জবানবন্দি দিতে না পারে তাহলে তারা অযোগ্য হিসেবে গণ্য হবে। এটা বলছে 118 দ্বারা। 119 দ্বারা বলছে বোবার সাক্ষী। 119 কি বোবার সাক্ষী, বোবার সাক্ষী বা বধির সাক্ষী। এই বোবার সাক্ষী অর্থাৎ যে বোবা লোক যদি তার বক্তব্য কোনো ইশারার দ্বারা অথবা লিখিত মাধ্যমে বা অঙ্গভঙ্গির মাধ্যমে যদি আদালতকে বুঝাইতে পারে তাহলে তার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে 119 দ্বারা। আর এই সাক্ষ্য অবশ্যই মৌখিক সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। যদি বোবা লোক লিখিত আকারেও দেয় তাহলে সেই সাক্ষ্য কি হিসেবে গ্রহণযোগ্য হবে, মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। কত দ্বারায়? 119 দ্বারায়। 120 দ্বারা স্বামী স্ত্রী দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে যোগ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। 121 দ্বারা ম্যাজিস্ট্রেট অথবা জজ তাদের সম্মুখে যদি কোনো অপরাধ সংঘটিত হয় সে সম্পর্কে তারা সাক্ষ্য দিতে পারবেন, অন্য কোনো বিষয়ে হাইকোর্ট বা অন্য কোনো আদালতে অনুমতি ব্যতীত তারা সাক্ষ্য দিতে পারবেন না। কত দ্বারা? 121 দ্বারা। 122 দ্বারা স্বামী স্ত্রী গোপন কথা প্রকাশ করা যাবে না, স্বামী স্ত্রী গোপন কথা প্রকাশ করা যাবে না। 123 দ্বারা জনসাধারণের বিঘ্ন ঘটতে পারে এই ধরনের কোনো বার্তা প্রকাশ করা যাবে না। 123 দ্বারা হচ্ছে যে সরকারি কোনো গোপনীয় দলিল এটা প্রকাশ করা যাবে না, যেমন পুলিশের বিসিএনবি একটা অপ্রকাশিত দলিল, এটা আপনার ইউনিট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আপনি আদালতে উপস্থাপন করতে পারবেন না। এটা বলছে কত? 123 দ্বারা। 124 দ্বারা আমরা যেটা পড়াইছি, 124 দ্বারার আলোচনার বিষয় ছিল যে বিষয়গুলো যে সরকারি কথাবার্তা প্রকাশ করলে জনস্বার্থের ব্যাঘাত ঘটতে পারে, মানে সরকারি যে সমস্ত কথাবার্তা আছে এগুলো যদি আপনি প্রকাশ করেন সেটা কি হবে? জনস্বার্থের ব্যাঘাত ঘটতে পারে, তাহলে এই বিষয়গুলো প্রকাশ করা যাবে না। 125 দ্বারা বলছে যে পুলিশ, ম্যাজিস্ট্রেট অথবা রাজস্ব বিভাগের কর্মকর্তা অপরাধ সংক্রান্ত যে তথ্য কোথায় থেকে পাইছে সেই বিষয়গুলো আদালতে প্রকাশ করা যাবে না। 125 দ্বারা। 126 দ্বারা ব্যারিস্টার বা উকিল তার মক্কেলের গোপনীয় কথাবার্তা বা তথ্য এটা প্রকাশ করতে পারবে না। 127 দ্বারা 127 দ্বারা বলছে উকিল বা ব্যারিস্টারের যে কিরানি থাকে বা ক্লার্ক থাকে বা মোহরি থাকে সেও 126 দ্বারা এই যে উকিল অর্থাৎ আসামির কোনো কথাবার্তা বা বাদীর কোনো কথাবার্তা, গোপনীয় কথাবার্তা এগুলো প্রকাশ করতে পারবেন না। 126 এসে উকিলের কথা বলছে আর 187 বলছে উকিলের যে সহযোগী থাকে তাদের কথা বলছে। 128 দ্বারা 128 দ্বারা বলছে উকিল জেরা করার কালে যদি আসামির কাছ থেকে কোনো তথ্য বাইর করা হয় এবং সেই তথ্য যদি আসামি উকিলকে বলতে বলে, সেই উকিল যদি সেখানে তার গোপনীয় তথ্য প্রকাশ করে থাকে তাহলে সেক্ষেত্রে এই যে 126 দ্বারা যে তথ্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, অর্থাৎ এই উকিলের কোনো অপরাধ হবে না। এটা বলছে 128 দ্বারায়। 129 দ্বারায় বলছে আইন উপদেষ্টার সাথে যে কথাবার্তা বা যে কার্যকলাপ হয়েছে সেই বিষয় প্রকাশ করা যাবে না। 130 দ্বারায় যে কথা বলছে, 130 দ্বারায় বলছে যে ব্যক্তি মামলার বাদী বিবাদী কারো পক্ষ নয় বা মামলার কোনো সাক্ষী নাই এরূপ ব্যক্তিকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য কি বাধ্য করা যাবে না। এটা বলছে 130 দ্বারা। 131 দ্বারা বলছে যে দলিল একজনের দলিল অপর কোনো ব্যক্তির কাছে আছে সেই দলিল আদালতে উপস্থাপন করতে বাধ্য করা যাবে না ওই ব্যক্তির অনুমতি ছাড়া। অর্থাৎ আমার দলিল ইব্রাহিমের কাছে আছে
ইব্রাহিমকে আদালত ওই দলিল উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারবে না আমার অনুমতি ছাড়া। এটা বলছে 131 দ্বারা। 132 দ্বারা যে সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে সেই সাক্ষী সাক্ষ্য দিতে বাধ্য, যদিও সেই সাক্ষ্যের ফলে যদি তার কি হয়, যদি তাকে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা বা সম্পত্তি বাজেয়াপ্ত কোনো অপরাধে জড়িয়ে যেতে পারে, তারপরেও সে সাক্ষ্য দিতে বাধ্য, সে সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতে পারবেন না। কত দ্বারায়? 132 দ্বারায়। 133 দ্বারা আমরা পড়াইছি দুষ্কর্মের সহযোগী যদি সাক্ষ্য দেয় সে যোগ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ দুষ্কর্মের সহযোগী রাজসাক্ষী সে যদি তার প্রতিপক্ষ অর্থাৎ তার সহযোগী আসামের বিরুদ্ধে যদি কোনো সাক্ষ্য দেয় তাহলে সেই সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কত দ্বারা? 133 দ্বারায়। এবং সেই সাক্ষ্য কি যোগ্য সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে 133 দ্বারা। 134 দ্বারা একটা গুরুত্বপূর্ণ ধারা, একটা মামলা তদন্তর ক্ষেত্রে, একটা মামলা প্রমাণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সাক্ষীর প্রয়োজন নাই। 10 জন সাক্ষী দ্বারাও মামলা প্রমাণ করা যেতে পারে, একজন সাক্ষী দ্বারাও মামলা প্রমাণ করা যেতে পারে। তাহলে আমরা 134 দ্বারা কি পেলাম? এই ধারাটা একটা গুরুত্বপূর্ণ, যে মামলা প্রমাণের ক্ষেত্রে কতজন সাক্ষীর প্রয়োজন। আপনারা লিখে দিবেন যে মামলা প্রমাণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সাক্ষীর প্রয়োজন নেই, নির্দিষ্ট কোনো সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই। একজন দ্বারা মামলা প্রমাণ করা যেতে পারে, আবার 10 জন দ্বারা মামলা প্রমাণ করা যেতে পারে। এটা বলছে কত দ্বারায়? 134 দ্বারা। 135 দ্বারা হচ্ছে সাক্ষীর ক্রম, কোন সাক্ষী কোন তারিখে আদালতে সাক্ষ্য দিতে হাজির হবে এই বিষয়টা আইন দ্বারা নির্ধারিত। 136 দ্বারা যে সাক্ষী সাক্ষ্য দিচ্ছে সাক্ষ্য কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক হবে এটা নির্ধারণ করবে কে? জজ সাহেব। অর্থাৎ জজ সাহেব কি করবেন? সাক্ষ্যের প্রাসঙ্গিকতা নির্ধারণ করবেন। এটা বলছে 136 দ্বারা। 137 দ্বারা বলছে জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি। জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দির সংজ্ঞা। জবানবন্দি যে পক্ষ সাক্ষীকে আদালতে হাজির করছে তিনি যখন সাক্ষীকে প্রশ্ন করবেন সেটা হবে জবানবন্দি। বিরোধী পক্ষ যখন প্রশ্ন করবে তখন হবে জেরা। আর এই যে পক্ষ আবার সাক্ষীকে দ্বিতীয়বার অর্থাৎ পুনরায় আবার যখন জবানবন্দি নেবে সেটাকে পূর্ণ জবানবন্দি বলে। এটা বলছে 137 দ্বারা। এটাও টিকা আসতে পারে, একটা গুরুত্বপূর্ণ জায়গা। 138 দ্বারা বলছে জবানবন্দির ক্রম অর্থাৎ সাক্ষ্যের ক্রম। 135 হচ্ছে সাক্ষীর ক্রম, আর এখানে হচ্ছে সাক্ষ্যের ক্রম। সাক্ষ্যের ক্রমে প্রথমে বলছে জবানবন্দি নিতে হবে, দ্বিতীয় ক্রমে বলছে জেরা করতে হবে, তৃতীয় ক্রমে বলছে পূর্ণ জবানবন্দি নিতে হবে, চতুর্থ ক্রমে বলছে কি পূর্ণ জেরা করা যাবে। এটা ছিল 138। 139 দ্বারা যে ব্যক্তিকে দলিল হাজির করার জন্য আদালতে নির্দেশ দেওয়া হয়েছে সে ব্যক্তি দলিল উপস্থাপন করলো, কিন্তু ওই ব্যক্তিকে জেরা করা যাবে না, কারণ ওই ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকা হয়নি, তাকে ডাকা হয়েছে দলিল উপস্থাপন করার জন্য। এই জন্য ওই ব্যক্তিকে জেরা করা যাবে না। কত দ্বারা? 139 দ্বারা। 140 দ্বারা। 140 দ্বারা বলছে চরিত্র সম্পর্কে জেরা করা যাবে এবং পূর্ণ জবানবন্দি গ্রহণ করা যাবে। আসামির চরিত্র সম্পর্কে জেরা করা যাবে প্লাস পূর্ণ জবানবন্দি গ্রহণ করা যাবে 140 দ্বারা। 141, 42, 43 গুরুত্বপূর্ণ ধারা। এখানে ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে, কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, গুরুত্বপূর্ণ ধারা। প্রথমে বলছে 141 দ্বারা যে প্রশ্নের মধ্যে প্রশ্নকারী তার প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। 141 দ্বারা কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দি গ্রহণকালে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। 142 দ্বারা তারপরে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, জেরা করার ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে 143 দ্বারা। 144 দ্বারা বলছে যে দালিলিক বিষয় সম্পর্কে 144 দ্বারা কি বলছে? দালিলিক বিষয় সম্পর্কে সাক্ষ্য গ্রহণ, অর্থাৎ লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষী গ্রহণ। লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য গ্রহণ, একটা দলিলে কোনো কিছু লেখা আছে সেই সম্পর্কে সাক্ষ্য দিলে বিরোধী পক্ষ কি করতে পারবে? অগ্রা বা আপত্তি জানাইতে পারবে, এই কারণে যে ওই মূল দলিল হাজির করার জন্য।
তাহলে লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য দিলে বিরোধী পক্ষ কি করবে? আপত্তি করবে। কি কারণে আপত্তি করবে? ওই মূল দলিল আদালতে উপস্থাপন করার জন্য। এটা বলছে 144 ধারা। 145 ধারা আমরা পড়াইছি, সেটা হচ্ছে দুইটা বিষয় 145 ধারা পড়ানো হয়েছে। প্রথম বিষয়টা ছিল যে পূর্ববর্তী সাক্ষ্য, অর্থাৎ এজাহারে যে সাক্ষ্য দিছে পরবর্তীতে আদালতে হাজির হয়ে সে একই ধরনের সাক্ষ্য দিছে, তাহলে সেই সাক্ষ্য সম্পর্কে বিরোধী পক্ষ কি করতে পারবে? জেরা করতে পারবে। আবার আরেকটা বিষয় বলছে যে পূর্ববর্তীতে সাক্ষ্য দিছে পরবর্তীতে আদালতে হাজির হয়ে সে কি করছে? এই সাক্ষ্যের সাথে ওই সাক্ষ্যের গড় মিল বা অসঙ্গতিপূর্ণ বা বৈরিত্য দেখা দিছে, এই বিষয়টা আদালতে প্রাসঙ্গিক হবে 145 ধারা। 146 ধারা আমরা পড়াইছিলাম যে তিনটি ক্ষেত্রে জেরা করা যাবে। কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে জেরা করা যাবে। একটা হচ্ছে সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করার জন্য জেরা করা যাবে, সাক্ষীর পরিচয় মর্যাদা জানার জন্য জেরা করা যাবে, সাক্ষীর চরিত্রের উপর আঘাত এনেও জেরা করা যাবে। তাহলে কয়টি ক্ষেত্রে জেরা করা যাবে? তিনটি ক্ষেত্রে। প্রথম ক্ষেত্র হচ্ছে সে সত্যবাদী কিনা সে বিষয়ে জেরা করা যাবে, তার পরিচয় মর্যাদা সম্পর্কে জেরা করা যাবে। আরেকটা বিষয় যেটা বলছে সাক্ষীর চরিত্র সম্পর্কে আঘাত এনেও জেরা করা যাবে। এরপরে 147 ধারায় যেটা বলছে যে সাক্ষী কি সাক্ষ্য দিতে বাধ্য, সাক্ষী সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য। কত ধারা? 147 ধারা। আপনি সাক্ষীকে ডাকলেন, সাক্ষী কি সকল ধরনের প্রশ্ন জবাব দিতে বাধ্য। 147 ধারা। 148 ধারা আবার বলছে আদালত চাইলে কোন প্রশ্নের জবাব দিবে আর কোন প্রশ্নের জবাব দিবে না সেটা আদালত নির্ধারণ করবে। কত ধারা? 148 ধারা। 149 ধারা। যুক্তিসঙ্গত প্রশ্ন ব্যতীত, অর্থাৎ যুক্তিসঙ্গত কথা ব্যতীত, প্রশ্ন ব্যতীত অন্য কোনো প্রশ্ন করা যাবে না। 149 ধারা। যদি কোনো উকিল যুক্তিসঙ্গত প্রশ্ন ব্যতীত অন্য ধরনের কোনো প্রশ্ন করে তাহলে সেই উকিলের বিরুদ্ধে কি ওই সংশ্লিষ্ট আদালতে আপনি রিপোর্ট দিতে পারবেন বা অভিযোগ করতে পারবেন। 150 ধারা। 151 ধারায় যেটা বলছে যে অশ্লীল বা কুৎসাজনিত প্রশ্ন করা যাবে না, সাক্ষীকে অশ্লীল বা কুৎসাজনিত প্রশ্ন করা যাবে না। কত ধারা? 51 ধারায়। 152 ধারা আমরা পড়াইছি যে সাক্ষীকে অপমানজনক ও বিরক্তিকরজনক প্রশ্ন করা যাবে না। 152 ধারায়। 153 ধারায় বলছে সাক্ষীর সত্যবাদিতা নিয়ে প্রশ্ন করা যাবে না, তাহলে সেক্ষেত্রে সাক্ষী তার সাক্ষ্য বর্জন করতে পারবে। কত ধারায়? 153 ধারায়। 154 ধারা আমরা পড়ছি বৈরী সাক্ষী। কি সাক্ষী? বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী, অর্থাৎ যে সাক্ষী কে আদালতে হাজির করা হয়েছে সেই সাক্ষী যদি সেই ব্যক্তির পক্ষে সাক্ষ্য না দিয়ে সে যদি তার বিরুদ্ধে সাক্ষ্য দেয় তাহলে সেই সাক্ষীকে বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী বলে। 155 ধারা গুরুত্বপূর্ণ একটা ধারা। 154 গুরুত্বপূর্ণ ছিল, 155 গুরুত্বপূর্ণ ছিল। 155 ধারা যে সাক্ষীর নিম্নলিখিত কারণে সাক্ষীকে বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা যায়। যে সাক্ষী সাক্ষ্য দিছে তার এই বিশ্বাসযোগ্যতা সম্পর্কে তিনটি ক্ষেত্রে অভিযোগ করা যাবে। প্রথম ক্ষেত্র হচ্ছে সাক্ষী বিশ্বাসের অযোগ্য ব্যক্তি মর্মে সাক্ষ্য প্রদান করছে। দ্বিতীয় শর্ত হচ্ছে সাক্ষী ঘুষ প্রদানের মাধ্যমে সে সাক্ষ্য দিচ্ছে। তৃতীয় সাক্ষ্য হচ্ছে সাক্ষী পূর্বে এক ধরনের সাক্ষ্য দিচ্ছে পরবর্তীতে এক ধরনের সাক্ষ্য দিচ্ছে। তাহলে এই সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কি করা যাবে? অভিযোগ করা যাবে এই তিনটি ক্ষেত্রে। এরপরে 156, 57, 58 এটা হচ্ছে সমর্থনমূলক সাক্ষ্যর কথা বলা হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি প্রথমে যে সাক্ষ্য দিছে সেই একই ধরনের সাক্ষ্য আরো 10 জন ব্যক্তি দিছে, তাহলে এই প্রথম ব্যক্তির সাক্ষ্যকেই বাকি সবাই কি করছে? সমর্থন করছে। এটা বলছে 156 ধারা। 157 ধারায় কি বলছে যে পূর্বে একজন ব্যক্তি যে সাক্ষ্য দিয়ে আসছে পুলিশের কাছে বা ম্যাজিস্ট্রেটের কাছে, পরবর্তীতে আদালতে হাজির হয়ে সে একই ধরনের সাক্ষ্য দিল, তার মানে সে পূর্বের সাক্ষ্যকে সমর্থন করলো। এই সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে 157 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। 158 ধারায় বলছে যে আমরা এই যে সাক্ষ্য আইনের 32 ও 33 ধারায় যে ব্যক্তিদের মৃত ব্যক্তি নিখোঁজ ব্যক্তিদের সাক্ষ্য ওখানে কি করছে? যে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতি ওখানে প্রাসঙ্গিক করছে আর সেই বিষয়গুলো সমর্থন করছে 158 ধারায়।
159, 60, 61 তিনটা ধারা মোস্ট গুরুত্বপূর্ণ ধারা। 59, 60, 61 তিনটা ধারা কি গুরুত্বপূর্ণ ধারা। 59 বলছে স্মৃতি পুনর্জীবিত করার জন্য আপনি কি করতে পারেন, মামলার কেস ডকেট বা সিডি অর্থাৎ কেস ডায়েরি দেখতে পারবেন। কত ধারা? 159 ধারা। আর 160 ধারা বলছে এই যে সিডি বা মামলার ডকেট যা দেখলেন সেই সম্পর্কে আপনি সাক্ষ্য দিবেন কত ধারায়? 160 ধারায়। আর 161 ধারায় বিরোধী পক্ষ যখন আপনাকে বলবে যে আপনি 10 বছর আগে মামলার কি আয়ু থেকে এখন দেখা যায় আপনি সেই সম্পর্কে পটপট করে বলে যাচ্ছেন, তাহলে আপনার স্মৃতি কি এতই মেমোরি ভালো যে আপনি সব কিছু মনে আছে? তখন ওই সাক্ষী বলল যে না, আমার পূর্বে দেওয়া যে জবানবন্দি ছিল সেটা আমি কেস ডায়েরি দেখে আমি কি করছি, জবানবন্দি দেখে সেই সম্পর্কে সাক্ষ্য দিয়েছি। তখন তারা কি এই যে কি দেখে জবানবন্দি দিয়েছেন সেই বিষয়টা দেখতে চাইতে পারে। তাহলে এই দেখতে চাবে কত ধারায়? 161 ধারায়। এবং সেই সম্পর্কে তারা কি করবে? জেরা করতে পারে। তাহলে 159 বললো কি স্মৃতি পুনর্জীবিত করার জন্য মামলার ডকেট বা চিঠি দেখবেন, সেই সম্পর্কে সাক্ষ্য দিবেন 160 ধারায়। আর বিরোধী পক্ষ আপনি কি দেখে সাক্ষ্য দিলেন সেই বিষয়টা দেখতে পারে এবং তারা এই বিষয়ে কি করতে পারেন? আপনাকে জেরা করতে পারেন। এটা বলছে 159, 60, 61, 162, 63, 64 তিনটা ধারা আবার একসাথে। আদালত কোনো ব্যক্তিকে তার দলিল উপস্থাপন করার জন্য কি করবে? আদেশ দিবে। সেই ব্যক্তি 162 ধারা মোতাবেক আদালত দলিল উপস্থাপন করার জন্য বা জজ সাহেব দলিল উপস্থাপন করার জন্য আদেশ দিলেন বা নোটিশ দিলেন। আর 163 ধারা বলছে এই নোটিশ পাওয়ার পরে ওই ব্যক্তি যার কাছে দলিল আছে সে এই দলিল হাজির করবে এবং আদালত ওই ব্যক্তিকে কি করতে পারবে? জিজ্ঞাসাবাদ করতে পারবে বা সাক্ষী হিসেবে তাকে কি করতে পারবে? তার জবানবন্দি গ্রহণ করতে পারবে, তার সাক্ষ্য নিতে পারবে। এটা হচ্ছে 163 ধারা। আর 164 ধারায় কি বলছে? যে আপনি দলিল উপস্থাপন করেন নাই কিন্তু পরবর্তীতে আপনি দলিল উপস্থাপন করতে চাচ্ছেন, কিন্তু আদালতের অনুমতি ব্যতীত আপনি এই দলিল উপস্থাপন করতে পারবেন না। অর্থাৎ 62 ধারায় যে দলিল উপস্থাপন করার কথা বলছিল আপনি দলিল উপস্থাপন করেন নাই, পরে দেখছেন যে আপনি দলিল উপস্থাপন না করার কারণে আপনি মামলা হেরে যাচ্ছেন, পরবর্তীতে আপনি দলিল উপস্থাপন করতে চাইছেন, কিন্তু 64 ধারা বলছে যে আদালত যদি অনুমতি না দেয় তাহলে আপনার এই দলিল উপস্থাপন করতে পারবে না। 65 ধারায় কি বলছে? 65 ধারায় বলছে জজ কর্তৃক প্রশ্ন করা বা কোনো কিছু উপস্থাপন করার আদেশের ক্ষমতা। অর্থাৎ জজ, বাদী, বিবাদী, সাক্ষী এদেরকে কোনো দলিল আদি উপস্থাপন করতে পারেন অথবা তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এটা হচ্ছে জজের ক্ষমতা। বলছে কত ধারায়? 165 ধারায়। 166 ধারায় বলছে জুরি বা অ্যাসেস বিচারাধীন মামলায় আদালতের অনুমতি নিয়ে তারা কি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে পারেন, প্রশ্নের জবাব জিজ্ঞাসাবাদ করতে পারেন। জুরি বা অ্যাসেস আমরা দণ্ডবিধি আইনের 229 ধারায় জুরি অ্যাসেস সম্পর্কে আলোচনা করছিলাম। এই জুরি বা অ্যাসেস যদি আদালতের অনুমতি নিয়ে তিনটা কি করতে পারবেন? সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন। 167 ধারা লাস্ট ধারা, এটা কি বলছে? অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলে তা নতুন করে বিচার করা হবে না, কারণ আদালত যদি মনে করে উক্ত সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা ব্যতীত সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যাবে। অর্থাৎ একজন ব্যক্তির সাক্ষ্য অন্যায়ভাবে নেওয়া হয়েছে, পরবর্তীতে সেটা অন্যায় বা ন্যায় এটা দেখার বিষয় নয়, ওই মামলা আরো 10 জনের সাক্ষী নেওয়া হয়েছে, সেই সাক্ষ্য দ্বারাই মামলা কি প্রমাণ করা যাচ্ছে, সেক্ষেত্রে এর সাক্ষ্যের আর প্রয়োজন নেই। এটা বলছে 167 ধারা। এই ছিল আমাদের সাক্ষ্য আইনের 1 ধারা থেকে 167 ধারা পর্যন্ত আলোচনা।